সে ওজন সাগর নামের ছেলেটাকে ধন্যবাদ বলে কল কেটে দিল। তারপর ডাটা কানেকশন অন করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সাগরের পাঠানো ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো ও। এমন সময় থানার ভেতর থেকে তার এক সহকর্মীর ফোন এলো। সে ওজন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে লোকটি বলে উঠলো, কুকুরগুলো অবশেষে মুখ দিয়ে বাংলা বের করেছে, আপনি আসুন, যা জিজ্ঞেস করার করুন। সে ওজন আসছে বলে কল কেটে দিয়ে ফোনটা পকেটে পুরে থানার ভেতর চলে গেল। থানার আন্ডারগ্রাউন্ড ফ্লোরের একটা সেলে এতক্ষণ ধরে নরখাদকগুলোকে আপ্যায়ন করা হচ্ছিল। সেওজন সেখানে ঢুকলো। তারপর তাকিয়ে দেখলো সবগুলোর দিকে একবার। অবস্থা নাজেহাল সবগুলোর। চোখের পানি নাকের পানি এক হয়ে গেছে। নাক মুখ দিয়ে রক্ত ঝরছে অনেকের। অনেকের কানের পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে নিচে পড়ছে। অসাড় হয়ে পড়ে আছে সবগুলো মেঝেতে। লিডারকেও এই সেলেই এনে রাখা হয়েছে। তাকেও তার প্রয়োজন মতো উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। সে বেচারা এক পাশে মেঝেতে বসে হাঁপাচ্ছে আর সেই অদ্ভুত ভাষায় মাঝে মাঝেই বিড়বিড় করে কি সমস্ত বলে যাচ্ছে। সে ওজন সামনে এগোলো। তারপর নরখাদকদের একটার কাছে গিয়ে তার চুলের মুঠি ধরে উঁচু করে মেঝে থেকে উঠিয়ে বসালো। তারপর শক্ত গলায় জিজ্ঞেস করলো, প্রথম থেকে শুরু কর, নাম কি তোর? কতদিন ধরে এই পথে আসিস? কেন এসেছিস এই রাস্তায়? আর আজ পর্যন্ত কতজনকে খুন করেছিস? সব বল এক মাথা থেকে। লোকটির ঠোঁট কাঁপছে থরথর করে। মারের চোটে হুঁশ হারিয়ে ফেলেছে যেন। চোখ একটা বন্ধ হওয়ার জোগাড়। লোকটা উঠে বসলো। তারপর তার পেছনের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিল। এরপর ধীরে ধীরে বলতে শুরু করলো, আমার নাম ফেলিক্স। আমি গরিব মানুষ। ব্যবসা করার উদ্দেশ্যে এলাকার এক লোকের থেকে 10 লাখ টাকা ধার নিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে পারিনি। টাকাগুলো উড়াই ফেলছি। কিন্তু এরপর পাওনাদার যখন টাকার জন্য চাপ দিতে শুরু করে, তখন আমি আবার বেরিয়ে পড়ি টাকা ধার করার জন্য। কিন্তু কেউ অত টাকা ধার দিতে চায় না। এদিকে পাওনাদার দিনকে দিন চেপে ধরতে শুরু করলো। বেশি দেরি করলে মামলা করে দিবে বলে হুমকি দিল। এরপর আমি হন্য হয়ে টাকার সন্ধান করতে শুরু করলাম। চিন্তাইও করেছি কয়েকদিন, কিন্তু তাতে সে টাকার এক ভাগও জোগাড় হয়নি। তখনই একদিন আমার এক ছিনতাইকারী বন্ধু বলল যে এক জায়গায় গেলে আমি টাকা ধার পাবো, যত টাকা চাই পাবো, কোনো সুদ দিতে হবে না, টাকা ফেরত দেওয়ারও কোনো নির্দিষ্ট তারিখ নেই, যখন ইচ্ছা দিতে পারবো। বন্ধুর কথা শুনে চলে গেলাম সেখানে। কিন্তু সেখানে গিয়ে আরো একটা অফার পেলাম, আমার যত টাকা লাগবে তারা দিবে, সে টাকা আর কখনোই আমার ফেরত দেওয়া লাগবে না। তবে তার বিনিময়ে তাদের সঙ্গে যোগ দিতে হবে আর তাদের মতো করে চলতে হবে, তাদের ভাষা শিখতে হবে। মোট কথা, তারা যেভাবে জীবনযাপন করে সেভাবে আমাকেও করতে হবে। আমি ভাবলাম এই আর এমন কি, এর জন্য আমাকে যত ইচ্ছা টাকা দিবে। ব্যাপারটা ভেবেই আমার খুশি লাগছিল। আমি ওদের থেকে 15 লাখ টাকা নিলাম। পাওনাদার এর টাকা শোধ করে বাকি টাকা রেখে দিলাম পরিবারের জন্য। আর তারপর চলে এলাম এদের সাথে। কিন্তু যখন এদের সাথে থাকা শুরু করলাম, তখনই বুঝতে পারলাম যে এরা অন্য মানুষের মতো স্বাভাবিক না, অস্বাভাবিক। এরা মানুষের মাংস খায়, মানুষকে গরু ছাগলের মতো জবাই করে, পিস পিস করে কাটে। কিন্তু এই কথা যতক্ষণে জানতে পারলাম, ততক্ষণে আমার আর ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই বাধ্য হয়ে অন্য সবার সাথে স্রোতে গা ভাসিয়ে দিলাম আমি। আর মাংসটা খেতেও খারাপ ছিল না, তাই আর অসুবিধা হয়নি। সে থেকে এদের সাথেই আসি। আস্তে আস্তে এদের ভাষা শিখেছি। আদিবাসীদের মতো জীবনযাপন বেছে নিয়েছি। যখন যেটা করতে বলেছে করেছি। আমি এদের সাথে যোগ দেওয়ার পর থেকে 150-র মতো মানুষকে মারা হয়েছে। এর আগে কত মানুষকে ওরা মেরেছে তা আমি জানি না। বলে লোকটা থামলো। অত অল্প কথা বলতে গিয়েও হাঁপিয়ে গেল লোকটা। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো তার। সে ওজন লোকটাকে কিছুক্ষণ দম নিতে দিয়ে লিডার ব্যক্তিটাকে দেখিয়ে আবার বলল, ওই চুলে জট পাকানো কুকুরটাকে জিজ্ঞাসাবাদ করব, তুই আমাকে ওর কথার অর্থ বলবি, বুঝেছিস? লোকটা অনেক কষ্টে কোনো রকমে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে ওজন একজন কনস্টেবলকে ইশারা করলো বাকিদের অন্য ছেলে নিয়ে যেতে। কনস্টেবলটি বাকিদের নিয়ে চলে যাওয়ার পর সে ওজন ফেলিক্সকে মেঝের উপর দিয়ে টানতে টানতে নিয়ে গেল লিডারের দিকে। তারপর তার কাছে পৌঁছে তাকে মেঝেতে ধাপ করে ছেড়ে দিল। এরপর পেছন থেকে একটা চেয়ার টেনে নিয়ে লিডারের সামনে বসলো ও। হাতে ওর তেল চকচকা লাঠি। কথা না বেরোলেই শরীরের সর্বোচ্চ জোরের সহিত এটার আঘাত পড়বে ওদের পিঠে। সে ওজন ফেলিক্সের দিকে তাকিয়ে বলল, ওকে বলতে বল, ও কোথা থেকে এসেছে, ওর পরিচয় কি, আর কবে থেকে এবং কেন এই কাজের সাথে ও জড়িত। ফেলিক্স সেওজনের কথাগুলো ট্রান্সলেট করে বলল লিডারকে। লিডার চুপ করে রইল খানিকক্ষণ। তারপর গলা খাকারে দিয়ে বলতে শুরু করলো। ফেলিক্স সেওজনকে সেগুলো ট্রান্সলেট করে বলতে লাগলো,
আমার নাম ইফিনি আবু। আমার বাড়ি আফ্রিকার কঙ্গোতে। আমি একজন ট্রাভেলার ছিলাম। পৃথিবীর সব দর্শনীয় স্থান পরিদর্শন করাই ছিল আমার নেশা। এক সময় এসে আমার খুব ইচ্ছে হলো আমাজন জঙ্গল ঘুরে দেখার। আমি জানি একবার সেখানে ঢুকলে কেউ আর বের হতে পারে না। তারপরও আমি আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে চলে গেলাম সেখানে। আর জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সময় আমি একটা ট্রাইবের সন্ধান পেলাম। আমাজনের ট্রাইবের ছড়াছড়ি, তাদের অনেকের কাছেই এখনো কোনো সভ্যতার আলো পৌঁছায়নি। সেই ট্রাইবে গিয়ে আমি কিছুদিন থাকা শুরু করলাম। ওরা সবকিছুই খেত, সাথে মানুষও খেত, কিন্তু ওরা কাউকে আক্রমণ করতো না। যদি কোনো ব্যক্তি অসুস্থ হতো বা গুরুতর আহত হতো, তাহলে তাকে কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করতে তাদেরকে জবাই করে পুড়িয়ে খেয়ে ফেলা হতো। সেখানে থাকতে থাকতে আমিও আস্তে আস্তে মানুষের মাংস খাওয়া শুরু করলাম। এর কিছুদিন পর আমি সেই ট্রাইব থেকে বের হয়ে অন্য একটা ট্রাইবের সন্ধান পেলাম, যারা পুরো দস্তর মানুষের মাংস খায়। বাইরের কেউ এলেই তাকে তারা ধরে ফেলে এবং খেয়ে নেয়। আমাকে ওরা আক্রমণ করতে আসে, কিন্তু আমি ওদের বোঝাই যে আমিও ওদের একজন, আর ওদের মতো আমিও মানুষের মাংস খেতে পছন্দ করি। আর এরপর ওরা আমাকে ওদের ট্রাইবের একজন হিসেবে মেনে নেয়। তবে শর্ত দেওয়া থাকে, আমি আর কখনোই স্বাভাবিক মানুষের মতো করে চলতে পারবো না। ওদের মতো করে চলতে হবে আমাকে সারা জীবন। আর ওদের এই শর্ত আমি মেনে নেই। আর এরপর যখন আমাজন থেকে আমি একেবারের জন্যই ফিরে আসি, ততদিনে মানুষের মাংস আমার নেশা হয়ে দাঁড়িয়েছে। সে মাংস ছাড়া আমি আর কিছুই বুঝি না। তাই আমি ঠিক করলাম আমি নিজেই একটা ট্রাইব গঠন করব। আর আমার সাথে যোগ দেওয়া মানুষদেরকে আমি বোঝাবো যে মানুষের মাংস আসলে কতটা সুস্বাদু হয়। এরপর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় গিয়ে আমি আমার ফলোয়ার্স জোগাড় করতে থাকি। লোকচক্ষুর আড়ালে গিয়ে আমি এই কাজ করতে থাকি, যেন কেউ কখনো ভুলেও আমাকে সন্দেহ না করে বসে। আর আমার টার্গেট ছিল সবসময় সমাজের অসহায় মানুষগুলো, যাদেরকে সহজে নিজের কাজে লাগানো যায়। আর এরপর এক সময় আমি বাংলাদেশে এসে পড়ি। বাংলাদেশের মানুষকে লোভ ধরিয়ে অনেক কাজ করানো যায়, আর এই সুযোগকেই আমি কাজে লাগিয়ে ফিরি। এখানের বাংলাদেশের সবাইকে আমি কোনো না কোনো প্রলোভন দেখিয়ে আমার দলে টেনেছি। আমার হিসাব নেই আজ পর্যন্ত আমি কত মানুষকে খুন করে খেয়েছি। গত 4 বছরে আমার পেট ভরার জন্য যতগুলো মানুষের প্রয়োজন ছিল ততগুলোকে খেয়েছি আমি। বেঁচে থাকলে আরো খাবো বলেই থামলো লিডার। শেষের কথাটা শুনে অবুর মুখে কষে একটা ঘুষি দিল সেওজন। অবশ্যই ঘুষিটা সামলাতে না পেরে পাশের দেয়ালে গিয়ে মাথার সাথে বাড়ি খেলো। সেওজন চেয়ার ছেড়ে উঠে বাইরে যাওয়ার উদ্দেশ্যে এগোলো। তার এখন পুলিশ সুপারের সাথে কথা বলা দরকার। জঙ্গলিগুলোর স্বীকারোক্তিগুলো পুলিশ সুপারকে জানিয়ে সবগুলোর একটা ব্যবস্থা করতে হবে এখনই। তখনই পেছন থেকে অবলোকটা সেই অদ্ভুত ভাষায় নিজের মনেই কিছু একটা বলে উঠলো। অবুর কণ্ঠস্বর শুনে আবার পেছন ফিরল সেওজন। তারপর ফেলিক্সকে জিজ্ঞেস করলো কি বললো ও আবার। ফেলিক্স বলল গালাগাল করলো কাউকে, জাঙ্কুক না কি জানি নাম। জাঙ্কুক নামটা শোনা মাত্রই সেওজনের ভ্রু কুঁচকে এলো। সেল থেকে ও বের হলো না, আবার এসে বসলো চেয়ারে। সেওজন চেয়ার টেনে বসে ফেলিক্সকে বলল ওর কাছে জিজ্ঞেস করো জাঙ্কুককে ও কিভাবে চেনে, আর ওর সাথে তার কি সম্পর্ক। ফেলিক্স সেওজনের কথাটা ট্রান্সলেট করে অবুকে বলল। অবু উত্তরে কিছুই বলল না, দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে পড়ে রইল। সেওজন কিছুক্ষণ চুপ করে অবুর মুখের দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। তারপর আবার ফেলিক্সকে দিয়ে তাগিদ দিল অবুকে কথা বলার জন্য। অবু ওইভাবেই বসে বসে চোখ বুজে রেখে নিজের সাথে বিড়বিড় করে কথা বলতে থাকলো। আজ এতকাল এত জায়গায় গেলাম, কেউ আমার টিকিটাও খুঁজে পেল না। আর ওই বিষধরটা বাংলাদেশে আসতে না আসতেই আমাকে ধরে ফেললো। শয়তানটা তো আমাজনেই ছিল। দেশে কবে এলো তো এলোই, আমাকেও ডুবিয়ে দিয়ে গেল। ফেলিক্স অবুর কথাগুলো খেয়াল করে শুনে সেগুলো সেওজনকে ট্রান্সলেট করে বলল। সেওজন কোনো কথা বলল না। ওদেরকে ওভাবে রেখেই পুলিশ সুপারের কাছে চলে গেল ও। পুলিশ সুপার নিজের কেবিনে কাজ করছিল, আর তখনই সেখানে হুড়মুড়িয়ে ঢুকলো সেওজন। তারপর পুলিশ সুপারকে কোনো কথা বলতে না দিয়ে সে বলে উঠলো স্যার, জঙ্গলিটা জিওন জাঙ্কুকের ব্যাপারে কিছু একটা বলছি। আপনি একটু আসুন, এসে একটু বোঝার চেষ্টা করুন। আমার মনে হয় জাঙ্কুকের সাথে এই কেসের কোথাও না কোথাও একটা কানেকশন আছে। আরএমের বাড়ির ওই কেসগুলো তো আপনি হ্যান্ডেল করেছিলেন, তাই আপনি ভালো বুঝবেন ব্যাপারটা।
পুলিশ সুপার জাঙ্কুকের নামটা শোনা মাত্রই চমকালো, তারপর জিজ্ঞেস করলো, কি বলছে ওই বুড়োটা জাঙ্কুকের ব্যাপারে? সেজন অবর বলা কথাটা হুবহুব বলল পুলিশ সুপারকে। পুলিশ সুপার কথাটা শুনে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক বেঁচে থাকতে পারে, আবার বাংলাদেশেও আসতে পারে, এই খবরটা শোনা মাত্রই তার চোখ মুখ ঝিলিক দিয়ে উঠলো। সে প্রস্তুতি নিল সেজনের সাথে চলে যাওয়ার জন্য। কিন্তু তখনই থানার বাইরে হয়েছে শুনলো সে। কি হচ্ছে দেখার জন্য পুলিশ সুপার আর সেজন দুজনেই কেবিন থেকে বেরিয়ে আসলো। তখনই একজন কনস্টেবল এসে পুলিশ সুপারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, সাংবাদিকরা এসে ভিড় জমিয়েছে থানার সামনে। কেউ এই জঙ্গলিগুলোকে ধরার খবর ফাঁস করে দিয়েছে ওদের কাছে। সাংবাদিকগুলো এই খবর শুনে চলে এসেছে। পুলিশ সুপার রাগের চোটে হাত মুষ্টি করে ধরলো। সেজন অবাক গলায় বলে উঠলো, কিন্তু এই খবরকে বাইরে বলবে স্যার? আমরা তো হাতে গোনা কয়েকজন জানি ওদের সম্পর্কে, আর যারা যারা জানি তারা সবাই আমাদের বিশ্বস্ত। তাহলে এই খবর বাইরে লিক করলো কে? পুলিশ সুপার কিছুক্ষণ নীরব থেকে সেজনের দিকে ফিরে উত্তর দিলেন, আমাদের সাথে একজন ট্রাইটার আছে সেজন, যে আমাদের সব গোপন তথ্য বাইরে পাচার করে দেয় অর্থের লোভে। এর আগেও বহুবার সে এই কাজ করেছে। এমনকি জিয়ন চাংপুককে হারিয়ে ফেলার পেছনেও সেই দায়ী। এই ট্রাইটারটা আসলে কে সেটা আমাদের খুঁজে বের করতে হবে খুব দ্রুতই। তারপর তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে, তবেই আমি শান্তি পাবো। কথাগুলো বলেই পুলিশ সুপার সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাইরে চলে গেল। সেজন্য গেল তার পেছন পেছন। পুলিশ সুপার বাইরে বের হতে সাংবাদিকরা জেকে ধরলো তাকে। কনস্টেবল গুলো কড়া গার্ড দিয়ে সাংবাদিকদেরকে আটকে রইল। ভিড়ের মধ্যে থেকে একজন সাংবাদিক পুলিশ সুপারকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, স্যার, আপনারা অপরাধীদেরকে ধরেছেন কিন্তু কাউকে কিছু জানাননি কেন? অন্য একজন প্রশ্ন করলো, স্যার, আমরা জেনেছি অপরাধীরা সংখ্যায় অনেক। আপনারা কি সবাইকে ধরতে পেরেছেন? আপনাদের ভেতরে কি গোলাগুলি হয়েছে? তার প্রশ্ন শেষ হতে না হতে অন্য আরেকজন প্রশ্ন ছুড়ল, আমরা শুনেছি অপরাধীরা নাকি নরখাদক। বিষয়টা কতটুকু সত্য? আর যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে তো অপরাধীদের একজনকেও বাইরে রাখা জনগণের জন্য হুমকি স্বরূপ। এই বিষয়ে আপনি কি বলবেন? সাংবাদিকদের প্রশ্নে জর্জরিত হয়ে উঠল পুলিশ সুপার। এতগুলো প্রশ্ন একসাথে শুনে তিনি কি করবেন বুঝতে পারলেন না। ওনার মাথায় বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। এদিক ওদিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে কার প্রশ্নের উত্তর দেবে আগে সেটা হিসাব করতে লাগলো সমানে। কিন্তু সেজন এসে তাকে এই সিচুয়েশন থেকে উদ্ধার করলো। পুলিশ সুপারের পেছন থেকে হেঁটে সামনে এগিয়ে এলো সে। এসে সাংবাদিকদেরকে নীরব হতে বলে সে বলল, আমরা এখনো এই কেসের বিষয়ে পুরোটা উদ্ঘাটন করতে পারিনি। অপরাধীরা সবাই আমাদের আন্ডারেই আছে, জীবিত বা মৃত, পুরোপুরি ইনভেস্টিগেট করে। তাদের থেকে অজানা তথ্যগুলো জেনে আমরা আপনাদেরকে জানাবো, আর সেটা রাতের ভেতরে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরুন আর রং চং মাখিয়ে ভুয়া নিউজ ছড়াতে বিরত থাকুন। ধন্যবাদ বলেই পুলিশ সুপারকে নিয়ে সেজন আবার ভেতরে চলে গেল। সাংবাদিকগুলো মুখ ভোতা করে দাঁড়িয়ে রইল, আবার নিজেদের ভেতর ফাঁসার ফুসুর করতে থাকলো। ওদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে একজন কনস্টেবল তাদেরকে বলল, শুনতে পারেননি রাতের ভেতরে আপনাদেরকে জানানো হবে? তাহলে এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছেন কেন? নিজের কাজে যান। সাংবাদিকগুলো কনস্টেবলকে কিছুক্ষণ চোখ গরম দিয়ে চলে গেল এদিক সেদিক। সেজন পুলিশ সুপারকে নিয়ে সোজা গেল অবু আর ফেলিক্সকে যেখানে রাখা আছে সেখানে। ছেড়ে ঢোকার আগে সেজন নিজের ফোন বের করলো। তারপর পুলিশ সুপারের উদ্দেশ্যে বলল, স্যার, আপনাকে না জানিয়েই আমি একটা কাজ করে ফেলেছি। তেমিনের দেখার সুবিধার্থে আমি আমার এক ফ্রেন্ডকে দিয়ে জেকে সহ আরএম এর পরিবারের বেশ কয়েকজনের ফটোশুট করিয়ে এনেছি। ফটো আমার কাছে চলে এসেছে। এখন আপনি অনুমতি দিলে তেমিনকে একবার দেখাবো। পুলিশ সুপার পাশে রাখা একটা চেয়ারে বসতে বসতে নিজের ছবিগুলো দেখতে চাইলেন। সেজন ফোনটা তার হাতে ধরিয়ে দিলে খুব মনোযোগ সহিত জেকে নামের লোকটিকে দেখলেন তিনি। তারপর বলে উঠলেন, ছেলেটা সত্যিই সুদর্শন। এরপর আবার সেজনকে বললেন, হ্যাঁ, ওকে দেখাও, এখানেই ডাকো, আমিও শুনতে চাই ও কি বলে। সেজন একজন কনস্টেবলকে দিয়ে তেইমিন হোসেনকে ডেকে পাঠালো। তেইমিন হোসেন এসে পৌঁছালে সেজন তাকে নিজের ফোনে থাকা ছবিগুলো দেখিয়ে বলল, তেইমিন সাহেব, দেখুন তো, সেদিন রাতে যে লোকটা আপনাদেরকে নরখাদ্যগুলোর হাত থেকে রক্ষা করেছিল, ইনি সেই ব্যক্তি কিনা? তেইমিন হোসেন ভালো করে খেয়াল করলো ছবিটা, তারপর বলল, জি স্যার, সেরকমই তো লাগছে। ওই লোকটার চুলও এই লোকটার মতো এমন উপরের দিকে দেওয়া ছিল, আর কয়েকটা চুল কপালের উপর এসে পড়েছিল। মুখটাও কিছুটা এমনই ছিল হয়তো, আমার সঠিক মনে নেই, তবে এরকম কিছুটা।
ইনি তিনি হতেও পারেন। তেমিন হোসেনের খাপছাড়া উত্তর মনপুত হলো না সেতুনের। সে তেমিন হোসেনকে যেতে বলল, তারপর পুলিশ সুপারকে বলল, তেমিন হোসেনকে দিয়ে কিছু হবে না, সে চোখের মাথা খেয়ে বসে আছে। আপনি চলুন, ওই অবু না গবু তার থেকে কোনো তথ্য বের করতে পারে কিনা, সে কি কি জানে সব শুনতে হবে। আর আমার আপনার মনে যে সন্দেহটা বর্তমানে প্রকট হয়ে আছে, সেটাই সত্যি কিনা সেটা নিশ্চিত হতে হবে। বিকেল বেলা ড্রয়িং রুমের সোফায় বসে সবাই টিভি দেখছিল। তেজনা আর তেহান, রাফিদ আর রোহানের সাথে একজোট হয়ে বসে আছে কার্টুন দেখবে তাই। কিন্তু সুবিন এখন নিউজ দেখবেন বলে রিমোট দিচ্ছেন না বাচ্চাদের কাছে। কোন রকমে ওদেরকে বুঝিয়ে সুজিয়ে বসিয়ে রাখছেন যেন নিউজটা অন্তত দেখতে পারেন। অগত্য তেজনা আর তেহান নানুর কথা মেনে নিয়ে চুপ হয়ে বসলো সোফাতে। ওদের চুপ হয়ে বসে যেতে দেখে রাফিদ আর রোহানিও দমে গেল। ওরা দুজনও গিয়ে বসলো ওদের পাশে। সুবিন নিউজ অন করলো। কিছুক্ষণ খবর পাঠ করার পর এবার সাংবাদিক পাঠক বললেন, অবশেষে ধরা পড়লো মানুষ গুম করা র্যাকেটটি। গত পরশু রাতে খুলনা বিভাগের মেহেরপুর জেলার একটি জঙ্গল থেকে গ্রুপটিকে বেশ কিছু ভিকটিম সহ উদ্ধার করেছে পুলিশ। শোনা গেছে ওই র্যাকেটটি নরখাদকদের একটা গ্রুপ ছিল এবং আজ পর্যন্ত গুম হওয়া সকল মানুষকে দিয়ে তারা নিজেদের উদারপূর্তি করেছে বলে জানা গেছে। তবে এই বিষয়ে এখনো বিস্তারিত কিছুই জানায়নি যশোর পুলিশ বিভাগ। তবে খুব শীঘ্রই বিস্তারিত জানিয়ে ব্রিফিং দিবেন বলে জানিয়েছেন যশোর থানার পুলিশ সুপার। খবরটা শুনে চক্ষু ছানা হয়ে গেল সবার। সুবিন আটকে উঠলেন, বললেন, কি সর্বনাশের কথা, নরখাদক, সেটাও আবার আমাদের আশেপাশেই। আর আমরা কিছুই জানতাম না। বাচ্চা আছে বাড়িতে 2টা, যদি তাদের কিছু হতো আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। তার কথায় সায় জানালো সবাই। সুগা বলল, দিনকাল এখন ভালো না বাবা, কখনকার কি হবে কিছুই বলা যায় না। এখন সবকিছুর ওপর কড়া নজর রাখতে হবে, বিশেষ করে বাচ্চাদের ওপর। এতদিন আমরা শুধু সতর্ক হয়েছিলাম গুম হওয়ার খবর শুনে, কিন্তু যারা গুম হয়েছে তারা আর কখনো ফিরে আসবে না, এমনকি তাদের লাশও পাওয়া যাবে না। এর থেকে মর্মান্তিক আর কিছু হয়? ছেলের কথা দীর্ঘশ্বাস ছাড়লেন সুবিন। চাঙ্গু কাটতে একে অপরের দিকে তাকিয়ে চোখে চোখে কথা বলে নিল। ভাগ্যিস সেদিন ওরা টের পেয়েছিল, নইলে আরো কত নিষ্পাপ মানুষের প্রাণ যেত ওদের হাতে, তার কোনো হিসাব নেই। সবার এমন নীরবতা দেখে জিহব বলে উঠল, মানুষের মনে এখন আর কোনো দয়া মায়া নেই। মানুষ হয়ে কিভাবে পারে অন্য একটা মানুষকে কেটে কেটে রান্না করে খেতে? ওদের কি একটুও দয়া মায়া লাগে না? আর এই খবর শোনার পর তো কেউ আর বেরোই হতে চাইবে না ভয়ে। কে সিউরিটি দেবে যে আর কোনো নরখাদক আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না? তার ভরসায় মানুষ রাস্তায় নামবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। জিউবের কথা সম্মতি জানিয়ে আমিন বলে উঠলো সবাই। তারপর আবার নীরব হয়ে গেল প্রত্যেকে। বাচ্চাগুলো এখন খবর শুনে কেমন যেন মিলিয়ে গেল। কয়েক মিনিট আগে সেই দুরন্তপনা উঠে গেল ওদের। বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল তেজনা আর তেহান। চাঙ্কুক ওদেরকে 2 হাতে নিচের কোলে তুলে নিয়ে পায়ের ওপর বসিয়ে দিল। তেহি ইয়ঞ্জনের কোলে ঘুম ঘুম ভাব নিয়ে বসে বসে পিট পিট করে তাকিয়ে দেখছে সবাইকে। নীরবতা ভেঙে চাঙ্কুক জিহবের উদ্দেশ্যে বলে উঠল, আমাদের এখন বেরোতে হবে জিহব, বিকেল পড়ে গিয়েছে, আরো দেরি করলে তখন সন্ধ্যা নেমে যাবে। এই পরিস্থিতিতে বাইরে থাকা কারোরই ঠিক হবে না। জিহব ভাইয়ের কথায় সম্মতি জানিয়ে সানিয়ার উদ্দেশ্যে বলল, তুমি আর আপু গিয়ে গুছিয়ে নাও সানি, আমরা তাড়াতাড়ি বের হব। ইয়ঞ্জন ওদের কথায় সহমত পোষণ করে বললেন, হ্যাঁ সেই ভালো হবে, যা অবস্থা দেখছি তাতে এখন তো দিনের বেলাতে বের হতেও ভয় লাগবে। বাচ্চাদেরকে নিয়েই সব থেকে বেশি চিন্তা। বাচ্চা দুটো স্কুলে যায় রোজ, জিমিন গিয়ে দিয়ে আসে আবার নিয়ে আসে যদিও, কিন্তু এরকম যদি কখনো হয় তখন কি হবে ভাবতে পারছো? আল্লাহ আমাদের উপর রহমত করুক। ইয়ঞ্জনের কথা তো জাঙ্কুক বলে উঠলো, এখন থেকে সাবধানে থাকবেন মামি, চোখ কান খোলা রাখবেন সর্বদা। মামার বয়স হয়েছে, তার এখন আর আগের মতো শক্তি নেই। সুগা ছেলে মানুষ, তার সব সময় বাহিরে বাহিরে থাকা লাগে। বাড়িতে আপনারা দুজন মেয়ে আর বাচ্চা, বাড়ির গেটগুলো সব সময় দিয়ে রাখবেন। আর রাতের বেলা পুরোপুরি গেট লক করার আগে ভালোভাবে চারপাশটা দেখে নেবেন। পিশাচগুলো ধরা পড়েছে ঠিকই, কিন্তু সাবধানের মার নেই। ইয়ঞ্জন জাঙ্কুকের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আর এরপর জাঙ্কুক জিহব দুজনেই চলে গেল রেডি হতে। এখন বের না হলে রাত নেমে যাবে। বিকেল 5টা নাগাদ ওরা বেরিয়ে পড়লো সবাই। তেজনা আর তেহানকে এবার জাঙ্কুক নিজের সাথেই নিল, আর জিহব আর সানিয়াকে নিজেদের মতো ছেড়ে দিল। নিজের কেবিনে থমথমে মুখে বসে আছে পুলিশ সুপার। তার সামনের টেবিলে বিপরীতে
পাশে বসে আছে সেওজন। দুজনেই চিন্তিত, দুজনেই নীরব। ওরা খানিকক্ষণ পূর্বে যেটা জেনেছে সেটা আসলে ভালো সংবাদ নাকি খারাপ সংবাদ সেটা ঠাহর করতে পারছে না দুজনের কেউই। নীরবতা ভেঙে পুলিশ সুপার মুখ খুললেন, বললেন, সেওজন, জাঙ্কুকের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই যে ও একজন মার্ডারার। কোনো প্রমাণ নেই, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। শুধুমাত্র ইন্টারন্যাশনাল লেভেলের লোকগুলোই জানে এর সত্যতা। আজ পর্যন্ত জাঙ্কুকের বিরুদ্ধে কোনো পুলিশ কেস হয়নি, একটাও না। কেউ সন্দেহবশত তার সম্পর্কে কিছুই বলেনি। কিন্তু আমাদের ভেতরকার কোনো এক ডগের বাচ্চার জন্য বেচারা নিজের দেশ, পরিবার, আত্মীয় স্বজন সবই হারালো। সেওজন কিছুক্ষণ চুপ থেকে পুলিশ সুপারকে বললেন, তাহলে এখন কি করবেন? জাঙ্কুককে সামনে আনবেন? এই পুরো মিশনটার কৃতিত্ব একমাত্র তার। দেশবাসীর জানা উচিত যে যাকে তারা একদিন মিথ্যা অপবাদের জেরে ধরে দেশ ছাড়া করেছিল, আজ সেই তাদেরকে এই বিশাল নরখাতক গোষ্ঠীর হাত থেকে বাঁচিয়েছে। সেই লোকটা আমাজনের ওই স্যাঁতস্যাঁতে পরিবেশে কতগুলো বছরই না কাটিয়ে দিল, বউ বাচ্চা নিয়ে। নিজের নাম, পরিচয় সবকিছুই পরিবর্তন করলো বেঁচে থাকার তাগিদে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এত কিছুর পরও সে হাল ছাড়েনি। সবকিছুকে পেছনে ফেলে সে ঠিকই ওপরে উঠে গেছে। নিজের বিজনেস দাঁড় করিয়েছে, নিজস্ব কোম্পানি খুলেছে। আমার ফোনে ওদের গাড়ির ছবিটা দেখেছেন নিশ্চয়ই, ল্যাম্বরগিনি। কেউই তাকে থামিয়ে রাখতে পারেনি। সে তার লক্ষ্যে ঠিকই পৌঁছে গেল, বাই হুক আর বাই ক্রুক। সে কি করেছে সেটা কেউ এখন আর দেখতে যাবে না। সে যে একজন সফল ব্যক্তি সেটাই এখন মুখ্য বিষয়।